এখন আমরা জানবো একের পরিপূরক কাকে বলে। সর্বপ্রথম আমরা একের পরিপূরকের সংজ্ঞাটি খুব ভালো করে বোঝার চেষ্টা করব। কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে উল্টিয়ে বা পূরক করে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে। অর্থাৎ কোনো একটা বাইনারি সংখ্যার আমরা পূরক বের করব। পূরক কিভাবে বের করব? 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে কি বসাবো? 0 বসাবো। অর্থাৎ কোনো বাইনারি সংখ্যার 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে 0 বসানোকেই পূরক বলা হয়। তাহলে কোনো বাইনারি সংখ্যার পূরক করাকেই কি বলা হয়? একের পরিপূরক বলে। অর্থাৎ কোনো বাইনারি সংখ্যার 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে 0 বসিয়ে যে সংখ্যাটি পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে। এই একের পরিপূরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে আরেকটি ব্যাপার বুঝতে হবে, সেটি হচ্ছে ঋণাত্মক সংখ্যা নির্ণয়ের জন্য একের পরিপূরককে চিহ্ন বিট সহ সবগুলো বিটকে উল্টানো হয়। অর্থাৎ একের পরিপূরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা বাইনারি সংখ্যাটার একদম প্রকৃত মান এবং চিহ্ন বিট সবগুলো বিটকে আমরা কি করব? উল্টিয়ে তারপর কি করব? এটাকে যেটা পাবো সেটি হচ্ছে আমাদের কি একের পরিপূরক। অর্থাৎ তোমাদের এমসিকিউতে আসে চিহ্ন বিট সহ সবগুলো বিটকে উল্টিয়ে ঋণাত্মক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি নিচের কোনটি? তাহলে অ্যান্সার হবে কিন্তু কি একের পরিপূরক। অর্থাৎ চিহ্ন বিট সহ সবগুলো বিটকে আমরা কি করব? উল্টাবো। এখন আমরা আরেকটি উদাহরণের সাহায্যে এই একের পরিপূরক সুন্দর করে বুঝবো। সেটি হচ্ছে যে আমরা এখানে দেখো একটা এক্সাম্পল লিখে রাখছি প্লাসের 40। আমরা এই 40-র বাইনারিটাকে আমরা একের পরিপূরক করে দেখব। এই জন্য আমাদের 40-কে আগে বাইনারি নিব। আর আমরা বলছিলাম যে 0 থেকে 127 পর্যন্ত ডেসিমেল সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কি করব? 8 বিট রেজিস্টার ব্যবহার করব। এই 8 বিট রেজিস্টারে দেখো আমি এখানে সূত্রটা লিখে রাখছি। সূত্রটা হচ্ছে যে দেখো আমাদের 32-এর বাইনারি আমরা 40-এর বাইনারি আমরা কিভাবে পাবো? 32 আর 8 হচ্ছে কি 40, আর বাকি সকল সংখ্যার নিচে আমরা কি করব? 0 দিয়ে দিব। এটা কিন্তু আমাদের 8 বিট রেজিস্টারে আছে, এখানে 8টা বিট আছে। এই 8টা বিটের সর্ববামের এই বিটটা হচ্ছে আমাদের কি চিহ্ন বিট। তাহলে আমরা প্লাস 40-র বাইনারিটা কিভাবে লিখছি? প্রথমে আমরা এই যে 0 লিখছি এবং বাকি 7টা বিটকে এইখানে লিখে রাখছি। এখন আমরা যদি এই প্লাসের 40-র আমরা একের পরিপূরক বের করব কিভাবে? সবগুলো বিটকে উল্টাই দিব। অর্থাৎ এই যে দেখো চিহ্ন বিট 0 ছিল, হয়ে যাবে 1, অর্থাৎ চিহ্ন বিট সহ উল্টাবো। তারপরে এই যে 0, 0-র জায়গায় হবে 1, এরপরে 1, 1-এর জায়গায় হবে 0, আবারও 0 আছে, 0-র জায়গায় হবে কত? 1, 1 আছে, 1-এর জায়গায় হবে 0, পরে তিনটাই 0 আছে, দেখো তিনটাই 1 হয়ে গেছে। অর্থাৎ আমরা প্রতিটা বিটকে কি করতেছি? উল্টাই দিছি। এই যে উল্টাই দিলে এটাই আমাদের হবে কি একের পরিপূরক। অর্থাৎ তখন প্লাসের 40 হয়ে যাবে কি মাইনাসের 40, কারণ চিহ্ন বিট আমাদের কি আসছে? 1। চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি কি হয়ে যায়? ঋণাত্মক হয়ে যায়। আরেকটি এক্সাম্পল দেখো, আমরা এখানে প্লাসের 0 অর্থাৎ প্লাসের 0-র আমরা জানি 8 বিট রেজিস্টারে বাইনারি সবগুলো বিট কি হবে? 0 হবে। এবার খেয়াল করে দেখো, কারণ 0-র বাইনারিতে সবগুলোই কি 0। এখন আমরা যদি এই প্লাস 0 এর একের পরিপূরক বের করি তাহলে চিহ্ন বিট সহ সবগুলো বিট কি হবে? উল্টায় যাবে। অর্থাৎ সবগুলো 1 হয়ে যাবে। এই যে দেখো চিহ্ন বিট সহ সবগুলো বিট 1 হয়ে গেছে। এইখানে খেয়াল করে দেখো একটি ব্যাপার আমরা কি দেখতেছি? আমরা প্রকৃত মান গঠনেও দেখছিলাম +0 এবং কি -0 সম্ভব, কিন্তু এটা কিন্তু বাস্তবে কি নয়? সম্ভব নয়। আমরা একের পরিপূরকই সেম ব্যাপারটা দেখলাম যে এখানেও +0 এবং কি -0 আসতেছে। অর্থাৎ এখানে দেখো যে একের পরিপূরক গঠনেও 0 এর জন্য +0 এবং কি -0 সম্ভব, কিন্তু বাস্তবে +0 ও -0 বলতে কিছু নেই। তাই মাইক্রোপ্রসেসর সহ অন্যান্য ডিজিটাল পদ্ধতিতে কি একের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয় না। তোমাদের খতে পরীক্ষা আসতে পারে আধুনিক কম্পিউটিং সিস্টেমে একের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয় না কেন? তাহলে তোমরা অ্যান্সার দিবা যে একের পরিপূরক পদ্ধতিতে আমাদের চিহ্ন বিট সহ সবগুলো বিটকে উল্টিয়ে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে একের পরিপূরক। লক্ষ্য করলে দেখা যায় যে এখানে একের পরিপূরক গঠনে +0 ও -0 কি সম্ভব, কিন্তু বাস্তবে +0 বা -0 বলতে কিছু নেই। তাই একের পরিপূরক তাই আধুনিক কম্পিউটিং সিস্টেমে একের পরিপূরক পদ্ধতি কি ব্যবহার করা হয় না। এখন আমরা জানবো দুইয়ের পরিপূরক। দেখো দুইয়ের পরিপূরক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা দুইয়ের পরিপূরকের সংজ্ঞাটি আগে বোঝার চেষ্টা করব। কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে
এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলে। দেখো সংজ্ঞাটি খুবই সহজ। আমরা কোনো একটা বাইনারি সংখ্যাকে আগে একের পরিপূরক করব। একের পরিপূরক ব্যাপারটি আমরা সবাই জানি যে 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে কি 0। তারপর ওই একের পরিপূরককৃত বাইনারিটার সাথে আমরা কি করব, এক যোগ করব। যোগ করার পর যে বাইনারিটা পাবো সেটি হচ্ছে কি আমাদের 2 এর পরিপূরক। দেখো আমরা একটা উদাহরণ দেখব যে +22 এর 2 এর পরিপূরক। দেখো 22 এর 2 এর পরিপূরকটা আমরা যদি বের করা বুঝি তাহলে আমরা 2 এর পরিপূরকের ব্যাপারটা আমাদের কাছে কি অনেক ইজি হবে। তাহলে খেয়াল করে দেখো তো, 22 এর আগে আমরা বাইনারি বের করব। তাহলে 22 এর বাইনারি আমরা কিভাবে বের করব, 1 2 4 8 16। তাহলে 16 আর 4 20 আর 2 22, বাকি সংখ্যাগুলোর নিচে কি 0। তাহলে 22 এর বাইনারি পাবো আমরা কত, 1 0 1 1 কত 0। এবার খেয়াল করে দেখো এই যে 22 এর বাইনারিটা আমরা কত বিটে পাইছি। 22 এর বাইনারিটা কিন্তু আমরা 1 2 3 4 5 বিটে পাইছি। আমরা তো জানি 0 থেকে 127 পর্যন্ত ডেসিমেল সংখ্যাগুলোর জন্য আমাদের 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হয়। তাহলে এই 22 তো অবশ্যই একটা ডেসিমেল সংখ্যা, এখানে কিন্তু তোমাদের 10 দেওয়াও থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে 22 এর জন্য আমরা অবশ্যই 8 বিট রেজিস্টারে কাজ করব। তাহলে এই জন্য আমরা 8 বিট রেজিস্টারের জন্য +22 এর কি করছি, বাইনারিটা বের করব। তাহলে 8 বিট রেজিস্টারের জন্য আমাদের এখানে যেহেতু 5 বিট আছে তাহলে 3টা বিট কি থাকবে, শর্ট থাকবে। তাহলে আমরা কি করব, ওই 3টা বিট বামের দিকে কি করব, 0 দিয়ে দিব। তাহলে এই যে খেয়াল করে দেখো 22 এর প্রকৃত বাইনারি হচ্ছে এটা 10110। তার সাথে আমরা কি করছি, 3টা 0 দিয়ে দিছি। 0 দিয়ে এটাকে কি করছি, আমরা 8 বিটে লিখছি। এরপর আমরা সংজ্ঞাটাকে আবার বুঝবো যে কোনো একটা বাইনারি সংখ্যা একের পরিপূরক করব। তাহলে একের পরিপূরক মানে কি, 0 গুলোর নিচে 1 দিব, 1 গুলোর নিচে কি হবে, 0 দিব। তার মানে এই বাইনারিটাকে আমরা উল্টাই দিব। তার পাশে আমরা লিখে দিব একের পরিপূরক করে, অর্থাৎ 0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0 দিয়ে শুধু এটাকে উল্টাই দিলে এইটাই হবে আমাদের এই বাইনারিটার কি, একের পরিপূরক। তারপর এই একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করব। তাহলে এই যে দেখো তো, একের পরিপূরকের সাথে আমরা কি করলাম, 1 যোগ করলাম। তাহলে 1 আমরা আগে যোগ করি, যোগফল আমরা বাইনারি নিয়ম অনুসারে জানি যে 1 + 1 হয় 0, আমাদের হাতে থাকে কত, 1। তাহলে এই যে খেয়াল করে দেখো তো, 1 + 1 যোগফল হবে 0, হাতে থাকে 1। এই হাতে থাকা 1 এই 0 এর সাথে যোগ হবে, 0 + 1। বাইনারিতে আমরা জানি 0 + 1 মানে 1, হাতে কিছু থাকে না। 0 + 1 1, হাতে কিছু না থাকলে বাকি সংখ্যাগুলো যেভাবে আছে সেভাবেই বসে যাবে। এই যে 0 1 0 1 1 1 1 1 এইভাবেই কি হবে, বসে যাবে। এরপর খেয়াল করে দেখো তো, তাহলে আমরা কি করলাম, এখানে প্রথমে বাইনারি সংখ্যাটাকে একের পরিপূরক করলাম, এরপর ওই একের পরিপূরকের সাথে 1 যোগ করলাম। তাহলে সংজ্ঞায় তো আমরা সেটাই পড়ে আসছি যে বাইনারি সংখ্যার একের পরিপূরক বের করে তার সাথে 1 যোগ করব। যোগ করলে যে বাইনারিটা পাচ্ছি এই বাইনারিটাই হচ্ছে আমাদের +22 এর কি, 2 এর পরিপূরক। আর একটু খেয়াল করে দেখো 2 এর পরিপূরক করার পর এই 8 বিটের সর্ববামের সংখ্যাটা তো হচ্ছে চিহ্ন বিট, চিহ্ন বিট আমরা 1 পাইছি। তাহলে তখন কিন্তু এটার +22 থাকবে না, এটা হয়ে যাবে কত, -22। এই যে দেখো 8 বিট রেজিস্টারে কিন্তু +22 এর ক্ষেত্রে সর্ববামের চিহ্ন বিটটা কিন্তু আমাদের কি ছিল, 0। আর 0 থাকলে সেটা চিহ্ন বিট 0 হলে সেটা হচ্ছে কি পজিটিভ, আর চিহ্ন বিট 1 হলে সেটা হয় কি নেগেটিভ। অর্থাৎ কোনো পজিটিভ সংখ্যাকে যদি আমরা 2 এর পরিপূরক করি, কোনো পজিটিভ বাইনারিকে যদি 2 এর পরিপূরক করি তাহলে সেটা হয়ে যায় কি, ওই সংখ্যাটা নেগেটিভ। যেমন +22 হয়ে যাবে কত, -22। এবার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা পরীক্ষায় আমাদের অনেক ক্ষেত্রে খতে চলে আসে। তোমাদেরকে একটা হচ্ছে 2 এর পরিপূরককৃত বাইনারি দিবে, দিয়ে বলবে এই বাইনারিটার ডেসিমেল মান কত। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে দেখো এখানে 1 1 1 0 1 0 1 0, এইটাই কিন্তু আমাদের এই যে দেখো এই -22 এর বাইনারিটাকে আমি এখানে লিখছি। এবার এই বাইনারিটাকে আমরা কিভাবে প্রকৃত ডেসিমেলে নিব, সিস্টেমটা হচ্ছে আগের মতোই। আবার এই বাইনারিটাকে আমরা কি করব, উল্টাই দিব, অর্থাৎ একের পরিপূরক করব। তারপর ওই একের পরিপূরকের সাথে আবার কি করব, 1 যোগ করে দিলেই প্রকৃত বাইনারি প্রকৃত সংখ্যাটা আমরা কি পেয়ে যাব। তাহলে এই যে দেখো তো, এই যে আমরা হচ্ছে এই বাইনারিটাকে কি করছি, উল্টাই দিলাম। 1 গুলোকে 0 করছি, 0 গুলোকে 1 করছি। উল্টানোর পর এখানে অবশ্যই লিখবো একের পরিপূরক করে।
এবার এই একের পরিপূরকের সাথে আমরা আবার কি করব, এক যোগ করব। তাহলে 1 + 1 যোগফল হয় 0, হাতে থাকে 1, এই হাতে থাকা 1 আবার 0-র সাথে যোগ হবে, 0 + 1 কত হবে 1, আর হাতে কিছু থাকে না, 0 + 1 যোগফল হয় 1, হাতে কিছু না থাকলে এই সংখ্যাগুলো সেম ভাবে বসে যাবে। এরপর খেয়াল করে দেখো, আমরা বসে যাওয়ার পর যে বাইনারিটা পাইছি এইটা কিন্তু এই যে +22-এর যে বাইনারিটা ছিল এই বাইনারি আর এই বাইনারিটা কিন্তু দেখো সেম, অর্থাৎ 0 0 1 0 1 1 0 0 0 0 1 0 1 1 0, অর্থাৎ খেয়াল করে দেখো তো এইটাই কি আমাদের +22-এর বাইনারি ছিল না? তার মানে আমরা কি বুঝলাম, আমরা একটা পজিটিভ 22-কে 2-এর পরিপূরক করলে যেহেতু -22 পাচ্ছে, আবার এইটাকে যদি 2-এর পরিপূরক করি আবার প্লাসের কি 22-এই পাচ্ছি। তার মানে এই 2-এর পরিপূরককৃত বাইনারিটার ডেসিমেল হচ্ছে কত, 22। এই ব্যাপারটা আমি লিখেও রাখছি, দেখো যে 2-এর পরিপূরক হতে ডেসিমেলে রূপান্তর, সেটি হচ্ছে আমাদের এই অংশটুকু, 2-এর পরিপূরক হতে কি ডেসিমেলে রূপান্তর। এখন আমরা 2-এর পরিপূরক সম্বন্ধে আরো কিছু কথাবার্তা আছে যেগুলো আমাদের ক এবং খ এর জন্য এবং এমসিকিউ এর জন্য কি অনেক গুরুত্বপূর্ণ, এই ব্যাপারগুলো একটু দেখব। 1945 সালে জন ভন নিউম্যান ইডিএসএসি কম্পিউটারে 2-এর পরিপূরক ব্যবহারের প্রস্তাব দেন। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ যে 2-এর পরিপূরক কে আবিষ্কার করছে, কত সালে। এরপর 2-এর পরিপূরকের মূল উদ্দেশ্য হলো কোনো সংখ্যাকে বিপরীতকরণ বা নেগেশন করা, অর্থাৎ কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা কিংবা কোনো ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করা। অর্থাৎ এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আছে, নেগেশন কাকে বলে। নেগেশনটা হচ্ছে যে কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা কিংবা কোনো ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করাকেই বলা হয় কি নেগেশন। এখন আমরা 2-এর পরিপূরকের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার বুঝবো, সেটি হচ্ছে সাধারণভাবে কম্পিউটারের মাধ্যমে যোগ ও বিয়োগের কাজ করতে হলে যোগের জন্য অ্যাডার সার্কিট এবং বিয়োগের জন্য সাবট্রাক্টর সার্কিট পৃথক পৃথকভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা সাধারণভাবে কম্পিউটারের মাধ্যমে যদি যোগ ও বিয়োগের কাজ করতে যাই তাহলে যোগ ও বিয়োগের জন্য কিন্তু আলাদা আলাদা সার্কিট কি ব্যবহৃত হয়। ফলে কি হয়, সার্কিটগুলোর জটিলতা বাড়ে, খরচ বৃদ্ধি পায় এবং সার্কিটের যে দক্ষতা সেটাও কি হয় কম হয়। এই অসুবিধাগুলো দূর করার জন্য সাধারণ সার্কিটের পরিবর্তে 2-এর পরিপূরকের সার্কিট ব্যবহার করলে উক্ত অসুবিধাগুলো নিরসনের পাশাপাশি সার্কিটের মাত্রা কি হয় কমে যায়। অর্থাৎ আমরা যদি এই যে এই যোগ এবং বিয়োগের জন্য আলাদা সার্কিট ব্যবহার না করে 2-এর পরিপূরকের সার্কিটের সাহায্যে এই কাজগুলো করি তাহলে খেয়াল করে দেখো এই 2-এর পরিপূরক সার্কিটের সাহায্যে যোগ এবং বিয়োগের কাজটা একই সার্কিটের মাধ্যমে করা হয়, অর্থাৎ আলাদা আলাদা সার্কিটের প্রয়োজন হয় না। ফলে সার্কিটগুলোর জটিলতাও কম হয়, আমাদের খরচও কি হয়ে আসে কম হয়ে আসে এবং সার্কিটের গতি ও দক্ষতা কি বৃদ্ধি পায়। ফলে আধুনিক কম্পিউটার সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস তৈরিতে সাধারণ সার্কিটের পরিবর্তে 2-এর পরিপূরকের সার্কিট কি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি তোমরা খুব চমৎকার করে নোট করে নিবা। এবার আমরা 2-এর পরিপূরকের গুরুত্বপূর্ণ গুরুত্ব এবং কি প্রয়োজনীয়তাগুলো একটু বুঝবো। অন্যতম একটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব হচ্ছে এ পদ্ধতিতে 0-এর 2-এর পরিপূরক 0ই হয়। দেখো তোমাদেরকে যখন প্রকৃত মান গঠন এবং 1-এর পরিপূরক বুঝাইছিলাম সেখানে কিন্তু আমাদের +0 এবং -0 পাইছিলাম, বাট এই সমস্যাটা কিন্তু আমাদের 2-এর পরিপূরকে হয় না। তাই কিন্তু আধুনিক কম্পিউটারে এই 2-এর পরিপূরকটা ব্যবহার করা হয়, কারণ ওইগুলোতে আমরা 0-র জন্য +0 এবং -0 পাইছিলাম, আর এখানে আমরা 0-র জন্য শুধু কি পাবো 2-এর পরিপূরক 0ই পাবো। 2 নম্বরটা হচ্ছে দেখো আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি, যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। অর্থাৎ 2-এর পরিপূরকের এটি আরেকটি অন্যতম একটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা, যোগ ও বিয়োগের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা সার্কিট ব্যবহার করা হয় না, একই সার্কিটের সাহায্যে আমরা কি যোগ ও বিয়োগের কাজ করতে পারবো। আচ্ছা, তাই আধুনিক কম্পিউটারে 2-এর পরিপূরক ব্যবহৃত হয়, এটা আমি একটু আগে বললাম। এরপরে দেখো আমি আবার 2টা স্টার চিহ্ন দিছি যে 2-এর পরিপূরকের সাহায্যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। এটি অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি 2-এর পরিপূরকের সাহায্যে আমরা বিয়োগের কাজটা কিসের মাধ্যমে করতে পারবো, যোগের মাধ্যমে করতে পারবো। আমরা যখন 2-এর পরিপূরকের অঙ্কগুলো করব তখন আমি এই লাইনটা তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাবো যে কিভাবে আমরা বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়।
এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে 2 এর পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। এর পরেরটা দেখো, সার্কিট ডিজাইন সরল হওয়ায় দ্রুত গতিতে কি কাজ করে এবং দামে কি হয়, সস্তা হয়। অর্থাৎ 2 এর পরিপূরকের এই সার্কিট ডিজাইনগুলো কিন্তু অত্যন্ত কি হয়, সিম্পল হয়, ফলে আমাদের কাজ করে দ্রুত গতিতে এবং দামেও অনেক কি মানে হচ্ছে লেস এক্সপেন্সিভ হয়, অনেক এক্সপেন্সিভ হয় না আর কি। এবার খেয়াল করে দেখো, পরের বৈশিষ্ট্যটা হচ্ছে বর্তনী তৈরি সহজ ও সরল প্রকৃতির। অর্থাৎ আমাদের এই 2 এর পরিপূরক বর্তনী বা সার্কিটগুলো তৈরি করতে আমাদের এক্সর গেট ও ফুল অ্যাডার সার্কিটের ব্যবহৃত হয়। আমরা চ্যাপ্টার 2 এর চ্যাপ্টার 3 পার্ট 2 যখন পড়ব তখন আমরা বিভিন্ন ধরনের গেট পড়ব। তোমরা আপাতত মনে রাখো যে আমাদের ওখানে বিভিন্ন ধরনের গেট আছে। এখানে আমাদের এক্সর গেট ও ফুল অ্যাডার সার্কিট কি করা হয়, ব্যবহার করা হয়। এগুলোই ছিল হচ্ছে 2 এর পরিপূরকের গুরুত্ব ও কি প্রয়োজনীয়তা। এখন আমরা 2 এর পরিপূরকের ব্যবহারটা দেখব, যে আধুনিক কম্পিউটারে মাইক্রোপ্রসেসরের গাণিতিক ও যুক্তিমূলক অংশে আমরা বলছিলাম যে মাইক্রোপ্রসেসরে আমাদের অর্থাৎ গাণিতিক ও যুক্তিমূলক এক ধরনের কি থাকে, সার্কিট থাকে। সেই অংশে হিসাব নিকাশের জন্য কি করা হয়, 2 এর পরিপূরক ব্যবহার। তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে আধুনিক কম্পিউটারে 2 এর পরিপূরক ব্যবহার করা হয় কেন, তাহলে কিন্তু তোমরা ওই কারণগুলো বলবে। একটু আগে যে বললাম যে আমাদের হচ্ছে সাধারণভাবে যোগ বিয়োগের জন্য আলাদা আলাদা সার্কিট ব্যবহার করা হয়, এখানে একটা সার্কিটের সাহায্যে আমরা 2 এর পরিপূরকের সার্কিট ব্যবহার করলে আমরা একটা সার্কিটের সাহায্যে সব কাজ করতে পারবো। তো এই ব্যাপারগুলো একটু তোমরা কি করবা, দিয়ে নিজেদের মতো করে লিখবা। এগুলো প্রচুর পরিমাণ 2 এর জন্য কি আমাদের খ মার্কে চলে আসে। এবার 2 এর পরিপূরকের ক্ষেত্রে যোগের জন্য 4টি অবস্থা হতে পারে। আমরা 2 এর পরিপূরকের ম্যাথগুলো একটু পরেই দেখবো, সেখানে আমাদের 4টা ভিন্ন অবস্থা হতে পারে। 1 নম্বর হচ্ছে 2টি ধনাত্মক সংখ্যার যোগ, অর্থাৎ সংখ্যা 2টাই ধনাত্মক হতে পারে, সেটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার যোগ, অর্থাৎ প্রথম একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর একটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, যেমন বি হচ্ছে মাইনাস বি। অর্থাৎ মনে রাখবা যে সংখ্যাটা মাইনাস হবে তাকে কিন্তু আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ 2 এর পরিপূরক করতে হবে, সেটা আমি এখানে লিখে রাখছি। এবার ঋণাত্মক ও ধনাত্মক সংখ্যার যোগ, অর্থাৎ একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক। মনে রাখবা ঋণাত্মক সংখ্যাটাকে সবসময় 2 এর পরিপূরক করে তারপর আমরা কি করব, অপর সংখ্যাটার সাথে যোগ করব। 4 নম্বর হচ্ছে 2টি ঋণাত্মক সংখ্যার যোগ, অর্থাৎ 2টাই ঋণাত্মক সংখ্যা হবে। দেখো মাইনাস এ মাইনাস বি। এবার তাহলে আমাদের যেহেতু 2টাই ঋণাত্মক, 2টাকেই কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে।